মিসেস সালাম ওয়ালাইকুম আসসালাম। মিস আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ঈশামণি ভালো আছো? জি মিস ভালো আছি, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম মিস। ওয়ালাইকুম আসসালাম। সঞ্জিদা তাসনিম কেমন আছেন? কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো আছি। আর কি ভালো থাকা, দেখো না লকডাউনের পর লকডাউন, স্কুল আর কবে খুলবে আল্লাহ। জি ম্যাম, স্কুল খোলার তো একটু পরিবেশ হয়েছিল, আবার করোনা বেড়ে আচ্ছা গেল। মিস, আমাদের যে লকডাউন দিয়েছে তাহলে আমরা অ্যাসাইনমেন্ট কিভাবে জমা দিতে যাব? মেসেজ পাবে তোমরা সবকিছু, হ্যাঁ সেই জানতে পারো। আমাদের স্কুল খোলা থাকবে বলেছে। মেসেজ পেয়েছো? ফেসবুকে সবকিছু জানিয়ে দেবে, হ্যাঁ একটু অপেক্ষা করো আজকে দিনটা, তাহলে আমরা সব জানতে পারবো। 17 জন জয়েন করেছে। যাই হোক, তোমরা সুস্থ থাকবে, হ্যাঁ ভালো, বেশি বেশি করে পানি খাবে। আমার কথা শোনা যাচ্ছে তাসনিম? তাসনিম, জি ম্যাম, আপনার কথা শোনা যাচ্ছে। বেশি বেশি করে পানি খাবে, শাকসবজি খাবে, আর হচ্ছে ভিটামিন সিটা, ফলমূলটা দিকে একটু লক্ষ্য রাখবে। আর ক্লাসগুলো হচ্ছে তো একটু কষ্ট করে নিয়মিত সব টিচারের ক্লাসগুলো তোমরা করবে। তাও তো তোমরা ভালো, আলহামদুলিল্লাহ ঢাকা শহরে আসছো, ক্লাসগুলো হচ্ছে, কিন্তু মফস্বলে বাচ্চাদের তো একদমই পড়াশোনা হচ্ছে। তাসনিম, আমরা কোথায় ছিলাম? মিস আসসালামু আলাইকুম। ম্যাম, আমরা অধ্যায় 2-এ ছিলাম। কোথায় দুয়ে ছিলাম? আজকে আপনি বর্ষি গেরো থেকে পড়াবেন। হ্যাঁ, আসসালামু শিক্ষাটা আলাইকুম মনে হয় মিস। অনেকে পারো, তাই না? কেউ কি পারো? জি ম্যাম। আচ্ছা, আমাদের এইচডব্লিউ কয়টা ছিল তাসনিম? ম্যাম, আমাদের এই অধ্যায়ে মোট 5টি এসডব্লিউ হয়েছে। তাহলে আমরা বর্ষিকের কাল গেরো, জীবন রক্ষা গেরো। আমি তো জীবন রক্ষা গেরোটা এইচডব্লিউ দিয়েছিলাম তোমাদের, তাই না? জি ম্যাম, জীবন রক্ষা গেরো নিয়ে ম্যাম 5টা এসডব্লিউ হয়েছে। ঠিক। আমরা অনেকে এই ক্লাসে উপস্থিত আছি, 27 জন আলহামদুলিল্লাহ। তো আগে আমরা একটু শুরু করি। আল্লাহ তাআলাকে স্মরণ করো সবাই সব সময়। আমাদের শারীরিক শিক্ষা ক্লাসও প্রাত্যহিক সমাবেশ যেহেতু আমরা করতে পারছি না, সেহেতু আমরা সমাবেশের জন্য একটু কোরআন তিলাওয়াতটা করব। সবাই দাঁড়াও একটু। মিস আসসালামু ম্যাম, আজকে আলাইকুম। আমি কোরআন তেলাওয়াত করি। আচ্ছা ঠিক আছে। আরিফুল হাসান কে নতুন স্টুডেন্ট আমাদের? আরিফুল হাসান কি আইডি? কে এটা? আইডি আরিফুল হাসান কার? এটা কে আমাদের ছাত্রী? আচ্ছা তাসনিম, সবাই একটু দাঁড়াও, সবাই দাঁড়িয়ে আমরা একটু কোরআন তেলাওয়াত করব। নিধি ভালো আছো? নিধি? ম্যাম ভালো আছি, আপনি ভালো আছেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি।
আচ্ছা, আমরা একটু কোরআন তেলাওয়াত করব। হ্যাঁ, তাসনিম শুরু করো। প্রার্থনার জন্য সবাই প্রস্তুত? أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين صدق الله العلي العظيم মাশাআল্লাহ, যেমন ছিলে সবাই বলো মাশাআল্লাহ। মাশাআল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তাসনিম, তাসনিম কোরআন শরীফ কি শেষ হয়েছে? না ম্যাম শুরু করবো। আচ্ছা, আচ্ছা, আমরা আজকে একটু আলোচনা চলে আসি। আবারও আমি তোমাদের একটু বলে রাখি, হ্যাঁ, যেমন আমাদের শারীরিক শিক্ষা বিষয়টা শেষ হয়ে গেলে আম, আম, যদি গার্হস্থ্য বিজ্ঞান ম্যাডাম শুরু করে। ম্যাম আমাদের তো গার্হস্থ্য বিজ্ঞান অ্যাসাইনমেন্ট দিয়েছে, আমরা কিভাবে করব? আমরা তো গার্হস্থ্য বিজ্ঞানের একটা ক্লাসও পাইনি। আচ্ছা, এই জন্য গার্হস্থ্য বিজ্ঞান ক্লাস তো পাও নাই, তো এই জন্য শারীরিক শিক্ষাটা শেষ হয়ে গেলে আমরা কি করব, ওই যে গার্হস্থ্য বিজ্ঞান ক্লাসটা শুরু হবে। এখন তাছাড়া তোমরা একটু, আমি না হয় ম্যাডামের সাথে কথা বলে দেখি, যে ম্যাডাম যদি এর মধ্যে শুরু করে আমি একটা ক্লাস নিয়ে শেষ করে দেব, তারপরে ম্যাডামরা শুরু করতে বলবো। তারপরে হচ্ছে ম্যাম না আমাদের হলে, এর মধ্যেই ক্লাস নিলে ভালো হয়, কারণ আমাদের অ্যাসাইনমেন্ট দিয়ে দিয়েছে গার্হস্থ্য বিজ্ঞানের। আচ্ছা তাহলে আজকে আমি ম্যাডামের সাথে আলাপ করব, ঠিক আছে? যে ম্যাডাম যদি একটা ক্লাস নেয় অন্তত তোমাদের বুঝিয়ে দিতে পারবে, তারপর না হয় আমি নিলাম, পরে আবার কর্মজীবনমুখী শিক্ষা শুরু করে দেব। আর যদি ম্যাডাম এখন থেকে শুরু করে, তো আলহামদুলিল্লাহ মাঝে আমি একটা ক্লাস নিয়ে তোমাদের শেষ করে দেব, ঠিক আছে? তো আজকে আমি ম্যাডামের সাথে কথা বলবো আগামী সপ্তাহে, তাহলে যদি ম্যাডাম ফ্রি থাকে তোমাদের সাথে ক্লাসটা নিবে এই সময়ই। এটা আমি বলে দেখি ম্যাডামকে আগে, তোমাদের তো বলতে পারবো না, আগে মিসের সাথে কথা বলে দেখি, তারপর শিওর হ্যাঁ নে যে মিস এই সময় তোমাদের সাথে ক্লাস নিতে পারবে কিনা। তারপর হচ্ছে একটা ব্যাপার আছে তো, রুটিনে বুঝি না, পারবে স্যারের সাথে কথা বলতে হবে। আচ্ছা, আমরা একটু ক্লাসে আসি। এখানে আমাদের আছে বর্ষি গেরোটা। দেখো, দড়ির চলমান প্রান্ত দিয়ে খুঁটিতে একটি পূর্ণ প্যাঁচ দিতে হবে। এই প্যাঁচ দেওয়ার ফলে দড়ির স্থির অংশ দড়ির চলমান অংশের নিচে অথবা উপরে থাকতে হবে। যদি দড়ির স্থির অংশ চলমান অংশের নিচে থাকে তাহলে, সানজিদা নিউট করো, তাহলে দড়ির চলমান অংশ আগে তৈরি প্যাচের নিচ দিয়ে খুঁটিতে ঘুরিয়ে এনে দড়ির স্থির অংশের নিচ দিয়ে দ্বিতীয়বার তৈরি প্যাচের মধ্যে ঢুকিয়ে দিতে হবে। এটা বশীকরণটা একটু সহজ আছে, তোমরা এর বাসায় এটা প্র্যাকটিস করতে পারো। দড়ির দুই প্রান্তকে টেনে শক্ত করতে হবে, এভাবে বশীকরণ ক্লোভ হিচ বাঁধতে হয়। সুতার মাথায় বড়শি বাঁধতেও এই গেরো ব্যবহার করা হয়। মানে হচ্ছে যে ওই যে সুতাটাকে আটকানোর সময় অনেক সময় সুতার মাথা থাকে, সেটাকে আটকানোর সময় আমরা এই গেরোটা ব্যবহার করে থাকি। সানজিদা নিউট করো। আচ্ছা, পাল গেরো কে পড়তে চাচ্ছ? তাসফিয়া কি আসো ক্লাসে? তাসফিয়া, ঠিক আমি বলবো। আমি কে, মিস নাম আমি বলো, পড়বো। নাম বলো। মিস সীমন্তিকা দাস। হ্যাঁ ঠিক আছে, শ্রীমতী দাস না? আচ্ছা পড়ো, পাল গেরো। পাল গেরো একটি মোটা দড়ির এক প্রান্তে লুপ করে বাম হাতে ধরতে হবে। এবার ডান হাতে একটি সরু দড়ির প্রান্ত ভাগ মোটা লুপের নিচে
থেকে উপরে তুলতে হবে। তারপর মোটা দড়ির সাথে প্যাচ দিয়ে সরু দড়িটিকে তার নিচের লুপের মূল অংশের নিচে ঢুকিয়ে দিতে হবে। লক্ষ্য করতে হবে এই সময় সরু লক্ষ্য দড়ির রাখতে প্রান্তটি হবে যেন এই সময় সরু দড়ির প্রান্তটি বলো, হ্যাঁ এরপর থেকে সরু দড়ির প্রান্তটি যেন লুপের উপরে থাকে। এরপর সরু দড়ির স্থির অংশকে আস্তে আস্তে টানলে পাল গেরো বা শিল ব্যান্ড তৈরি হয়ে যাবে। মোটা দড়ির সাথে দড়ি বাঁধতে, নৌকার পাল বাঁধতে, পতাকার রশি ও পতাকার দণ্ডের রাশি একত্রে রশি বাঁধতে এই একত্রে গেরো বাঁধতে। ব্যবহৃত হয়। হ্যাঁ, তারপর হচ্ছে স্যার, আমাদের জীবন রক্ষা গেরো, যেটা আমাদের HW ছিল। এটা কে পড়তে চাও, অন্য কেউ? আমি দাদা আমি মিস বলি আমি মিফতাহুল জান্নাত সুরাইয়া। হ্যাঁ, মিস আমি সুরাইয়া, আগে মিফতাহুল জান্নাত বলেছি। সুরাইয়া। সুরাইয়া পড়ো। ওকে মিস। জীবন রক্ষার গেরো। দড়ির এক প্রান্তকে ডান হাত দিয়ে ধরে বাম হাতের তালুকে ওপরের দিকে রেখে দড়িকে বাম হাতের তালুর ওপর রাখতে হবে। দড়ির যে অংশে লুপ হবে সে পরিমাণে দড়িকে নিজের শরীরের দিকে টেনে আনতে হবে। শরীরের লকডাউন দিকে দেখে প্রেজেন্ট কম মনে হচ্ছে, সবাই ভাবতেছে যে ক্লাস হবে না। মিস লকডাউন তো আমরা তো বাসা থেকেই ক্লাস করছি। তাই তো মনে হচ্ছে। একদিন ভাবে কি যেন ছুটি মনে হয়, আরেকদিন ভাবে এই করে করে আর ক্লাসে অ্যাটেন্ড করে না। আচ্ছা পড়ো তারপরে। শরীরের দিকে দড়ির যে অংশ আছে সেটি দড়ির চলমান অংশ। দড়ির চলমান অংশ দিয়ে হাতের তালুর ওপর এমন ভাবে একটি লুপ তৈরি করতে হবে যেন লুপ তৈরির পর দড়ির চলমান অংশ দড়ির স্থির অংশের ওপর দিয়ে থাকে। এভাবে তৈরি লুপকে বাম হাতের মাধ্যমে বুড়ো আঙুল ধরতে হবে। বাম হাতের তর্জনী শরীরের সামনে দিয়ে বাড়িয়ে দড়ির স্থির অংশকে তর্জনীর ওপর রাখতে হবে। এরপর দড়ির চলমান প্রান্ত লুপের নিচ থেকে উপরের দিকে উঠিয়ে দড়ির চলমান প্রান্তকে দড়ির স্থির অংশের নিচ দিয়ে সরাসরি পুনরায় লুপের মধ্যে ঢুকিয়ে দিতে হবে। এখন লুপের মধ্যে দড়ির চলমান যে দুটি অংশ আছে সে দুটি অংশকে ডান হাতে ধরে দড়ির স্থির অংশ বাম হাতে ধরে টানলে তা হবে জীবন রক্ষার গেরো বা বোলাইন। জীবন্ত কোনো লোককে উদ্ধারের জন্য যেমন উপর থেকে নিচে নামানোর বা নিচ থেকে ওপরে তোলার জন্য জীবন রক্ষা গেরো ব্যবহার করা হয়, তেমনি পানিতে ডুবন্ত ব্যক্তিকে উদ্ধার করার জন্য এই গেরো ব্যবহৃত হয়। হ্যাঁ, এই গেরোটা এই যে পানিতে ডুবে যায় না, ফায়ার সার্ভিস। আমি 5 নাম্বারটা পড়ি, আয়েশা জান্নাত। আচ্ছা, এটা হচ্ছে ওই যে দেখি না আমরা পানিতে ডুবে যায়, তারপরে আগুন লাগলে এই যে ফায়ার সার্ভিসে এরা কিন্তু রশি ব্যবহার করে, কেন জানো? এই জীবন রক্ষা গেরোটা দিয়ে তখন। মিস হ্যাঁ বলো। লুপ কি? লুপ হচ্ছে এই যে এখানে ওই এই গেরোটার নামে যে শূন্য চিহ্নটা থাকে না, এইটা এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি না, দেখো এই যে উপরের অংশটা এই যে এখানে দেখো যে এরপর দড়ির প্রান্তটি লুপের নিচ থেকে উপরের দিকে যে শূন্য স্থানটা থাকবে, এখানে যে প্রথমে রাউন্ডটা করা হয় এটাই হচ্ছে লুপ, কর্নার থেকে। আবার বড়শি গেরোতেও কিন্তু আমরা এটা ব্যবহার করে থাকি। বড়শি তো তোমরা চিনতে পারো কিনা, যে মাছ ধরার জন্য যে ছিপ ব্যবহার করে থাকে। জি মিস ওটা আমরা চিনি। আচ্ছা ঠিক আছে। দেশের বাড়িতে যাদের যাওয়া হয় তারা অনেকেই জানে যে নিজেরাই বড়শি গেরো দিয়ে সুতা বেঁধে তারপরে মাছ ধরার জন্য যায়। আচ্ছা, এবার কে পড়তে চাইলে? মিস আমি আয়েশা জান্নাত। ঘুড়ি টানা গেরো, হ্যাঁ বলো। মিস আমি সঞ্জিদ আক্তার। ঘুড়ি টানা গেরো কিংবা হিচ। দড়ির একটু চলমান সাউন্ডটা প্রান্তে মনে হয় বাম কম আসছে।
দড়ির চলমান প্রান্ত ডান হাতে রেখে চলমান অংশ দিয়ে গাছের গুঁড়ি বা অন্য কোনো নির্দিষ্ট বস্তুকে একবার প্যাঁচ দিতে হবে। এভাবে হাফ হিচ বা আলগা গেরো দেওয়া শেষ হলে দড়ির চলমান প্রান্ত দিয়ে মূল দড়ির অংশে অন্তত পক্ষে 5 থেকে 7 বার পেঁচাতে হবে। এভাবে ঘুড়ি টানা গেরো বা টিম্বার হিচ বাঁধতে হবে। কোনো বোঝা বা ভারী গাছের টুকরা টেনে আনার জন্য ঘুড়ি টানা গেরো ব্যবহার করতে হয়। করা হয়। এই যে আমরা দেখতে পাচ্ছি, দেখছো যে বড় বড় মোটা মোটা গাছগুলো আনার জন্য এইভাবে কৌশল ব্যবহার করে থাকে। এখন তো আসলে সবকিছু বিজ্ঞানের যুগ হয়ে গেছে, আস্তে আস্তে এইগুলোর আর বেশি প্রয়োজন হয় না। যেমন সব যন্ত্র তৈরি জিনিস, তারপরও যদি দেখা যাচ্ছে এগুলো কেন বাচ্চাদের শেখানো হয়, যে অনেক সময় অনেক অজানা বিপদের মুখে আমরা পড়ে যাই, ঠিক সেই মুহূর্তে যাতে মানুষ কাজে লাগতে পারে। আচ্ছা, তাবু গেরো, তাবু কেউ চেনো? জি মিস, আমি চিনি। আমি চিনি। তাবু কারা ব্যবহার করে বেশি বলতে পারো? স্কাউটরা। স্কাউটিং করে তারা। স্কাউটরা তো প্রয়োজনে ক্যাম্পুরিতে ব্যবহার করে, আসসালামু এছাড়া আলাইকুম। সেনাবাহিনীরা বেশি ব্যবহার করে থাকে। বিভিন্ন জায়গায় ঘাঁটি বাঁধে, এর জন্য এরা তাঁবু ব্যবহার করে। সেখানে বসবাসের কোনো জায়গা থাকে না, তখন তারা তাঁবু গেড়ে এখানে বসবাস করার ব্যবস্থা করে। বুঝতে পেরেছো? আচ্ছা, এবার আমরা একটু পড়ি কি লেখা আছে, দেখো। দড়ির চলমান অংশ দিয়ে কোনো খুঁটিতে 2 বার, এই যে দেখো, এই যে এখানে কি সুন্দর করে দেখানো হয়েছে, 2 বার প্যাঁচ দিতে হবে। খুঁটিতে 2 বার প্যাঁচ দেওয়ার পর দড়ির 2 প্রান্তকে 2 হাতে ধরে চলমান প্রান্ত দিয়ে দড়ির স্থির অংশে অল্প দূরে দূরে 2টি হাফ হিচ বা আলগা গেরো দিতে হবে। এই 2টা আলগা গেরো দিয়ে এইভাবে তারপরে আস্তে করে এটাকে টাইট করে দেওয়া হয়। এভাবে তাঁবু গেরো বাঁধতে হয়। তাঁবু গেরোটা অনেক সহজ। এটা আসলে এখন তো তোমরা বুঝতে পারছো না, ক্লাসটা ভালো লাগতেছে না। যদি ব্যবহারিকটা আমরা করতাম না সাথে সাথে, তাহলে অনেক আনন্দদায়ক হতো ক্লাসটা, এবং আমাদের গেরোগুলো শেখা হয়ে যেত। যে একদমই গেরো পারে না, সেও শিখতে পারতে, দেখতে একজনেরটা একজনে দেখে দেখে করা হয়ে যায়। আচ্ছা, এরপরে আজকে আমাদের বাড়ি কাজটা একটু লিখে নাও। আগে আমি আলোচনার আগে বাড়ি কাজটা দিয়ে নেই। সেটা হচ্ছে আজকে তারিখ দিয়ে এই যে কর্নারে এখানে লিখে নাও। প্রাথমিক চিকিৎসার কাজ, প্রাথমিক চিকিৎসার কি কি উপকরণ লাগে? শুধু এই পর্যন্তই মিস? হ্যাঁ, এই দুইটা। মিস আবার একটু বলবেন? প্রাথমিক চিকিৎসাকারীর কাজ, যে চিকিৎসক যে কাজটা করবে প্রাথমিক চিকিৎসাটা, তার কাজটা কি? আর হচ্ছে প্রাথমিক চিকিৎসার উপকরণ। ম্যাম, প্রাথমিক চিকিৎসা ওইটা এসডব্লিউ থাকবে না? বর্ণনাটা দরকার নেই, শুধু এইটুকু 2টা পয়েন্ট এই যে এখানে, এবং বিস্তারিত দেওয়া আছে না, যেমন প্রাথমিক চিকিৎসাকারীর কাজ আমরা আলোচনা করব। আর উপরে এটা তো শুধু সংজ্ঞাটা, তোমরা এটা জানোই, সবাই ক্লাস 3-তে পড়ছো, 4-এ পড়ছে, এবং বিভিন্ন বিজ্ঞান বইতে আছে, সব জায়গায় প্রাথমিক চিকিৎসা কাকে মিস বলে। কোশ্চেনটা হলো প্রাথমিক চিকিৎসার কাজ, প্রাথমিক চিকিৎসার উপাদান। প্রাথমিক চিকিৎসাকারীর কাজ আর হচ্ছে, আচ্ছা সংজ্ঞাটা উপরে লিখে নিও, হ্যাঁ, যে প্রাথমিক চিকিৎসা কাকে বলে, এটা লিখলে ভালো লাগবে। ঠিক আছে, প্রাথমিক চিকিৎসা কাকে বলে এটা লিখে তারপর লিখবে প্রাথমিক চিকিৎসাকারীর কাজ আর হচ্ছে প্রাথমিক চিকিৎসার উপকরণ, এই দুইটা। ঠিক আছে, লিখে নিয়েছো? তাহলে আমাদের এইচডব্লিউ হবে 6টা। আর আমরা দেখি আমাদের দ্বিতীয় অধ্যায় কি আছে, নেই। আর হলো আমাদের তৃতীয় অধ্যায় থেকে একটা এইচডব্লিউ দেবো, শেষ। তাহলে আমাদের এইচডব্লিউ আর করতে হবে না, শুধু পরবর্তী ক্লাসে আমরা আলোচনা করে শারীরিক শিক্ষাটা শেষ করে দেবো। আর একটা অ্যাসাইনমেন্ট দেবো, সেটা আমি দিয়ে নিতে পারবো। এই যে এটা দেখো, এই অ্যাসাইনমেন্টটা তোমাদের, সরি, এইচডব্লিউটা থাকবে, এটা আগামী ক্লাসে তারিখ
তারিখ দিতে হবে না, তোমরা আগামী ক্লাসের জন্য প্রিপারেশন নিয়ে এটা লিখে রাখবে। যেমন পানি বসন্ত ও জল বসন্তর জন্য প্রতিকার, এটা আমরা কিভাবে এর প্রতিকারটা করতে পারি আগামী ক্লাসের। কত পেজে? এটা হচ্ছে 33 পৃষ্ঠা, দেখো 33 পৃষ্ঠা। জিনিস পেয়েছি। 33 পৃষ্ঠা, এই যে এখানে দেখো পানি বসন্ত ও জল বসন্ত, এটা SW-টা, এটা প্রতিকারটা আমরা কিভাবে করতে পারি। ঠিক আছে, এই যে এটা হলো তাহলে আমাদের 7টা SW থাকবে, আর কোনো SW থাকবে না, প্রশ্ন থাকবে সংক্ষিপ্ত 3টা, আর মাত্র একটা অ্যাসাইনমেন্ট আমি ভিডিও করে আপলোড দিয়ে দেবো তোমাদের। ঠিক আছে, এই হলো আমাদের কাজ, আর কিছুই নাই এই শারীরিক শিক্ষায়। আর কর্ম ও জীবনমুখী শিক্ষায়, কর্ম ও জীবনমুখী শিক্ষায় আমাদের হচ্ছে তোমাদের হলো একটা নিজের তৈরি একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে বাসায় অপ্রয়োজনীয় যেগুলো প্রয়োজন নেই সেই জিনিস দিয়ে নিজেদের প্রয়োজনে কিছু একটা জিনিস তৈরি করতে হবে, মানে সৃজনশীল কাজ এক কথায়। যে বাসায় যেগুলো প্রয়োজন নেই ফেলে দেই আমরা, সেগুলো দিয়ে কি করতে হবে, নিজেদেরকে একটা জিনিস তৈরি করে নিতে হবে। এইটা হচ্ছে কর্ম জীবনমুখী শিক্ষার জন্য আমি একটা তোমাদের কাজ দেব, সেটা তোমরা এখন থেকেও প্রিপারেশন নিতে পারো, করে রাখতে পারো, যখন আমি ক্লাস নেব তখন আমি এটা দিব। আর শোনো, আরেকটা কথা বলে রাখি, আমি যে অ্যাসাইনমেন্টটা দেব সেটা স্কুলে জমা দিতে হবে না, শব্দ হচ্ছে, সেটা স্কুলে তোমাদের জমা দিতে হবে না। তাহলে তাহলে ম্যাম কবে দিতে হবে সেটা আমি, না জমা স্কুলে জমা দিতে হবে না, সেটা আমি তোমাদের জানিয়ে দিব যদি আমি কখনো চাই যে তোমরা করে নিজেদের কাছে রেখে দেবে অ্যাসাইনমেন্টটা। ঠিক আছে, আমি দেখি আগামী ক্লাসে আপলোড দেওয়ার চেষ্টা করব। আচ্ছা, এরপরে আমরা একটু তাসনিম আমরা একটু পড়বো প্রাথমিক চিকিৎসাটা, তাহলে আমাদের মোটামুটি ওকে, শেষ হয়ে যাবে। আমি পড়ি। আর দু একটা, হ্যাঁ তুমি পড়বে, আর দু একটা ক্লাস করলে আমাদের শেষ হয়ে যাবে। তাসনিম পড়ো, তাসনিম শব্দটা ভালো আসতেছে তো উঠতে। ওকে ম্যাম। এই ফারিয়া কি ক্লাস আসছে? ম্যাম ও তো প্রায় 3 সপ্তাহ হলো ক্লাসে জয়েনই করে না। কারণ কি গত ক্লাসও ছিল না? জানি না ম্যাম। অনেকেই ক্লাসে আসে না, আচ্ছা যে ম্যাম, আজকে তাহলে আমি মাত্র পড়ি। 38 জন। হ্যাঁ পড়ো বাবা। প্রাথমিক চিকিৎসা। প্রাথমিক চিকিৎসা। প্রাথমিক চিকিৎসা চিকিৎসা শাস্ত্রের একটি অংশ। প্রাথমিক চিকিৎসার স্রষ্টা হলেন ডক্টর ফ্রেডরিক এজমার্ক। তিনি ছিলেন একজন জার্মান শল্য চিকিৎসক। তিনি প্রথম চিন্তা করেন যে কোনো দুর্ঘটনায় আহত রোগীকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার আগে রোগীর অবস্থার অবনতি যাতে না ঘটে সে ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন। অতএব প্রাথমিক চিকিৎসা হচ্ছে হঠাৎ কোনো দৈব দুর্ঘটনায় ডাক্তার না আসা পর্যন্ত হাতের কাছের জিনিস দিয়ে রোগীকে প্রাথমিকভাবে সাহায্য করা এবং রোগীর অবস্থা যাতে জটিলতর না হয় সেদিকে লক্ষ্য রেখে সাময়িক ব্যবস্থা গ্রহণ করা। প্রাথমিক চিকিৎসা বা প্রতিবিধানের ইংরেজি প্রতিশব্দ হলো ফার্স্ট এইড। ফার্স্ট অর্থ প্রথম আর এইড অর্থ সাহায্য, আর সুতরাং ফার্স্ট এইড অর্থ প্রথম সাহায্য। কোনো আহত ব্যক্তিকে সবার আগে সাহায্য করা হয়, তাই প্রাথমিক চিকিৎসা। তাহলে আমরা একদম সহজে সংজ্ঞাটা বলতে পারবো, তাই না? কে একটু বলো তো, জি কেউ ম্যাম। বইটা বন্ধ করে, যে প্রাথমিক চিকিৎসা কাকে বলে? প্রাথমিক চিকিৎসা হচ্ছে হঠাৎ করে দৈব দুর্ঘটনায় ডাক্তার না আসা পর্যন্ত হাতের কাছে জিনিস দিয়ে রোগীকে প্রাথমিকভাবে সাহায্য করা এবং রোগীর অবস্থা যাতে জটিলতর না হয় সেদিকে অবনতি না লক্ষ্য রেখে ঘটে। সাময়িক অবস্থা গ্রহণ করা। আচ্ছা, ধন্যবাদ। এবার আপনারা একটু দেখি তাহলে প্রাথমিক চিকিৎসাকারীর কাজ, এটা একটু আমি বলছি, দেখো। আমি বলবো। আচ্ছা সানজিদা পড়ো, সানজিদা আক্তার, হ্যাঁ পড়ো। রোগ সানজিদা স্কুল ড্রেস কোথায়? মিস আমি তো নতুন, আমার স্কুল ড্রেস বানাইতে দেওয়া হয়নি। আরে স্কুল ড্রেস না বানাইলে অন্তত তো একটা ক্লাস তো বুঝো না, ক্লাসের অনুযায়ী তো ড্রেসটা পরে ক্লাসটা করতে হয়। হ্যাঁ আম্মু, ঠিক আছে, আগামী ক্লাসে
উম, একটু শালীন ড্রেস পরে ক্লাস করবে। আচ্ছা শোনো, ড্রেস তৈরি করে ফেলো, স্কুল তো এখন কি বলবো বলো সঞ্জিতা, কারণ হচ্ছে স্কুল যে কবে খুলে কি করে একমাত্র সৃষ্টিকর্তাই জানে, তোমাদের আর কি বলবো। তারপরও স্কুল একটু বড় করে, একটু বড় করে একটু ঢোলা ঢালা করে ড্রেসটা তৈরি করে ফেলো, হ্যাঁ, কারণ লাগবে তো এক সময়। আর তোমরা ছোটরা তো, তোমাদের আমি বারবার বলি তোমরা বেশি করে দোয়া করো তো, তোমাদের দোয়া আল্লাহ তাআলা তাড়াতাড়ি কবুল করবে, যাতে করোনা ভাইরাসের হাত থেকে আমরা তাড়াতাড়ি রক্ষা পাই। সঞ্জিতা পড়ো আম্মু, হ্যাঁ পড়ো এবার। রোগ নির্ণয়, কি কারণে অসুস্থতার সৃষ্টি হয়েছে তা খুঁজে বের করা। রোগের প্রথমে কি লক্ষণ, করতে হবে চিহ্ন আমাদের বা বলো সঞ্জিতা, 1 নম্বর আমাদের কি করতে হবে, আস্তে আস্তে পড়বে, এটা কিন্তু আমাদের রোগ বুঝতে নির্ণয়। হবে। হ্যাঁ, একজন মানুষ যদি অসুস্থ হয়ে যায়, ধরো তোমাদের এই ক্লাসে কেউ অসুস্থ হয়ে গেল, পড়ে গেল, বা সে প্রচুর ঘামতেছে, বা তার হাত পা কাঁপতেছে, ঠান্ডা হয়ে গেছে, বা সে বমি করতেছে, এখন সেই অবস্থায় বমি টমি করলে তো সবাই দূরে চলে যায়, এটা একটা ভালো ব্যাপার, তাকে ধরে না। কিন্তু দেখা যায় যে সব ক্লাস থেকে বের হয়ে যাবে, ও যে অসুস্থ হয়ে মারা যায় এটাও আমরা লক্ষ্য রাখি না। কিন্তু হচ্ছে যদি দেখি যে সে অজ্ঞান অবস্থা পড়ে গেছে, তখন বান্ধবীরা কি করি, ওই একজনের উপরে আরেকজন, আরেকজনের উপরে আরেকজন যায় হুড়মুড় করে, বাস ওইটারে আরো অসুস্থ করার চেষ্টা করি। কি তাসনিম, ঠিক আছে না? ওটা দেখি কি কেন অসুস্থ হয়েছে, এটা কি আমাদের করা উচিত বলো? নো ম্যাম। নো, করা নো উচিত না। ম্যাম, প্রথমে ওকে সবাইকে সাহায্য করা দূরে, উচিত। সবাইকে দূরে সরিয়ে দিয়ে তাকে একটু ফ্যানের নিচে বসাতে হবে, এবং আগে হলো দেখতে হবে ও যে পড়ে গেল বা ও যে অসুস্থ বোধ করতেছে, এটা কারণটা কি। এই যে সঞ্জিতা এখানে দেখো রোগ নির্ণয় লেখা আছে, কি কারণে অসুস্থতার সৃষ্টি হয়েছে সেটা আগে আমাদের খুঁজে বের করতে হবে, এরপর থেকে পড়ো। রোগের লক্ষণ, সঞ্জিতা। রোগের লক্ষণ, কি কারণে অসুস্থতার সৃষ্টি হয়েছে তা খুঁজে বের করা। তারপর রোগের রোগের লক্ষণ, চিহ্ন লক্ষণ বা ইতিহাস থেকে রোগ নির্ণয় করা সম্ভব। সম্ভব। 2, চিকিৎসা, কতটুকু চিকিৎসার প্রয়োজন তা নির্ণয় করে ডাক্তার আসা পর্যন্ত যাতে রোগীর অবস্থার অবনতি না হয় সেদিকে ব্যবস্থা গ্রহণ করা। ব্যবস্থা গ্রহণ করা। স্থানান্তর, রোগীকে নিরাপদ জায়গায় স্থানান্তরের ব্যবস্থা করতে হবে, প্রয়োজন হলে ডাক্তারের কাছে বা হাসপাতালে স্থানান্তর করতে হবে। দেখো অনেকে আছে কি করে, অনেকে এরকম একটা নেয়, পুরো প্রিপারেশন নেয়, কেউ অসুস্থ হয়ে গেলে এই তোমরা সরে যাও, আমি দেখি, আমি সব চিকিৎসা করতে পারবো, পানি আনো, এটা করো, মানে সবাইকে একটা হযবর অবস্থা সৃষ্টি করে ফেলে। অনেকে আছে এই ধরনের, যারা এই পরিস্থিতিটা সৃষ্টি করে। এটা আমরা কখনোই করব না। আমার যদি বিষয়টা জানা থাকে যে এই রোগের জন্য এই চিকিৎসাটা এখন আমি তাকে করতে পারি, তাহলে সেটা আমরা করব। সেটা যদি না হয় তাহলে আমরা সেখানে যাব না, যে ভালো বোঝে তাকে ছেড়ে দেব। মানে কিছু লোক আছে না যে একটু পজিশনটা, অবস্থানটা তা ধরে রাখার জন্য সে হুড়মুড় করে দেখা গেল রুগীকে এটা না এটা করে, এটা না এটা করে, এরকম করে নানান অবস্থা সৃষ্টি করে, যেটা আসলে রোগীর জন্য আরো ক্ষতি করে। সেগুলো আমরা কখনোই করব না। আমরা হচ্ছে প্রথমে দেখো কি করব, কেন অসুস্থ হলো সেটা দেখবো। যেমন এই যে প্রাথমিক সমাবেশের সময় আমাদের এখানে কি করে, অনেক স্টুডেন্টই সকালবেলা যখন মাঠে যাও তোমরা, অজ্ঞান হয়ে যায়, পড়ে যায়, তখন হচ্ছে আমরা টিচাররা ওকে ধরে এনে রিল্যাক্সে বসিয়ে জিজ্ঞাসা করি যে বাবা কি ব্যাপার, তুমি পড়ে গেলে, এটা কারণ কি, তুমি কি মাঝে মাঝে পড়ে যাও, নাকি এখনই শুরু হলো, নাকি হচ্ছে তুমি কোনো খাবার খাও নাই, কি কারণে। তখন বেশিরভাগ বাচ্চারাই বলে যে সকালবেলা কিছু খেয়ে আসে না, যার কারণেই অনেক সময় একটু দাঁড়িয়ে থাকতে কষ্ট হয়, পড়ে যায়। তো এই জিনিসটা আমাকে জানতে হবে কেন সে অসুস্থ বোধ করছে, বা দেখো রোগের লক্ষণ এটার কি, রক্তপাত হচ্ছে তার মুখ দিয়ে, নাকি সে ঘামতেছে, নাকি সে ঠান্ডা কাঁপতেছে, এই সবকিছু আমাদের দেখতে হবে। তারপরে তার ইতিহাসটা জানতে হবে, চিহ্ন বা ইতিহাস থেকে রোগ নির্ণয় করা সম্ভব। তারপর চিকিৎসা, কতটুকু চিকিৎসা তার প্রয়োজন, তার থেকে বেশি আমাদের করা প্রয়োজন নেই। যেমন ধরো একটা আমরা প্রায় দেখি, আমরা এগুলোর সাথে পরিচিত, যেমন অনেক বাচ্চা নাক দিয়ে রক্ত পড়ে,
তখন আমাদের কি করতে হবে? অবশ্যই তাকে পোশাকটা ঢিলা ঢালা করে দিতে হবে, বাতাসে নাক উঁচু করে শুইয়ে দিতে হবে। তারপর হচ্ছে মাথায় প্রথমে একটু পানি টানি দিয়ে তাকে রিল্যাক্স করতে হবে। এটা আমাদের জানা দরকার। তারপর দেখো স্থানান্তর, রোগীকে নিরাপদ জায়গায় স্থানান্তরের ব্যবস্থা অবশ্যই করতে হবে। প্রয়োজন হলে ডাক্তারের কাছে আমরা করি। পরে দেখা গেল যে স্কুলে কেউ অসুস্থ হলে পরে আমরা স্কুলের যারা আছে ওদের দিয়ে আমরা বাসায় পাঠিয়ে দিই। হ্যাঁ, কেউ কথা বলবে?